আমরা যখন ধর্মের সমালোচনা করি তখন কি আমরা মানুষকে আক্রমণ করি নাকি শুধু আইডিয়াকে প্রশ্ন করি? যদি কোনো ধর্মের কিছু অংশ আজকের মানবাধিকার ও যুক্তির সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমরা কি সেই অংশকে চুপ করে মেনে নেব নাকি সাহস করে সংলাপে আসব? আর যদি কোনো দিন আপনি বুঝতে পারেন যে আপনার নিজের বিশ্বাসের ভিত দুর্বল, তাহলে কি আপনি সত্যের দিকে এগোবেন নাকি সেই বিশ্বাসকেই আগলে ধরে থাকবেন? ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন এক অসাধারণ সংলাপ, যেখানে বিশ্বাস, সহনশীলতা, চরমপন্থা আর মানবতার ভবিষ্যৎ নিয়ে দুজন চিন্তাশীল মানুষ খোলামেলা কথা বলেছেন। ইসলাম অ্যান্ড দ্য ফিউচার অব টলারেন্স, এ ডায়ালগ বিটুইন স্যাম হ্যারিস অ্যান্ড মজিদ নওয়াজ। এই বই কোনো একপেশে আক্রমণ নয়, এটি একটি সৎ, গভীর ও মানবিক সংলাপ। এখানে নাস্তিক সমালোচক স্যাম হ্যারিস এবং সাবেক ইসলামিস্ট, এখনকার সংস্কারক মজিদ নওয়াজ মুখোমুখি বসে কথা বলেছেন। তারা আলোচনা করেছেন চরমপন্থার উৎস কোথায়, ইসলাম কি সংস্কারযোগ্য, লিবারেলিজম কেন নিজেরই বিশ্বাসঘাতকতা করছে, আর সহনশীলতার ভবিষ্যৎ আসলে কোথায়। এই অডিও আপনাকে কোনো সিদ্ধান্তে নিয়ে যেতে চায় না, এটি আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতেও বলবে না, অন্ধভাবে অবিশ্বাস করতেও বলবে না, কিন্তু এটি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে প্রশ্ন করা স্বাভাবিক। যুক্তি ও প্রমাণ সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, আর মানবতা ও সহনশীলতা আমাদের সবার সাধারণ লক্ষ্য। কারণ চিন্তা যদি সত্যের অনুসন্ধান হয়, তাহলে সাহস তার প্রথম সত্য। চলুন, ভয় নয়, অন্ধ আনুগত্য নয়, বরং শান্ত, যুক্তিনির্ভর এবং মানবিক মন নিয়ে শুরু করি ইসলাম অ্যান্ড দ্য ফিউচার অব টলারেন্স এর সাহসী সংলাপের যাত্রা, দ্য রুটস অফ এক্সট্রিমিজম। এবার আমরা শুরু করব বইটির প্রথম অংশ, যেখানে মজিদ নওয়াজ তার নিজের জীবনের গল্প দিয়ে চরমপন্থার উৎস খুঁজবেন। চলুন শুনি একটা গল্প যা শুরু হয়েছিল ব্রিটেনের রাস্তায় রেসিজমের আঘাত দিয়ে, আর শেষ হয়েছিল মিশরের জেলখানার একটা বড় প্রশ্ন দিয়ে। মজিদ বলেন, আমি বড় হয়েছি ইসেক্সে, যখন ব্রিটেনে রেসিজম ছিল খুব প্রকট। আমি নিজে বেশ কয়েকবার মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হয়েছি। আমার চারিপাশে দেখতাম বসনিয়ায় মুসলিমদের ওপর গণহত্যা চলছে, আর পশ্চিমা বিশ্ব চুপ করে আসে। আমার মনে একটা গভীর ক্ষোভ জমতে শুরু করলো। সেই ক্ষোভ আর পরিচয়ের সংকটের মধ্যে এসে পড়ল একটা ইসলামিস্ট সংগঠন, হিজবুত তাহরির। এই সংগঠনের লক্ষ্য ছিল একটা খিলাফত প্রতিষ্ঠা করা। মজিদ মাত্র 16 বছর বয়সে এতে যোগ দিলেন। তিনি বলেন, আমি ভাবতাম এটাই আমার পরিচয়ের উত্তর, এটাই আমার ক্ষোভের সমাধান। তারপর শুরু হয় আন্তর্জাতিক যাত্রা। পাকিস্তানে গিয়ে সংগঠনের শাখা গড়তে সাহায্য করলেন, ডেনমার্কে গিয়ে শাখা খুললেন। 2001 সালে মিশরে পড়তে গিয়ে 9/11 এর ঠিক আগের দিন সেখানে পৌঁছালেন। সেখানে তিনি নিয়মিত নিয়োগ চালিয়ে যাচ্ছিলেন। 2002 সালের এপ্রিলে মিশরীয় সিকিউরিটি তার বাসায় হানা দেয়। তাকে অন্ধকারে বেঁধে নিয়ে যাওয়া হয়। তিনি দেখেন অন্য বন্দীদের ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করা হচ্ছে। তাকে 5 বছরের জন্য রাজনৈতিক বন্দী হিসেবে মাজেরাতেরা কারাগারে পাঠানো হয়। জেলে বসে তিনি প্রথমবার সত্যিকারের প্রশ্ন করতে শুরু করেন। তিনি দেখেন জেলে আসেন সাদাত হত্যাকারী থেকে শুরু করে মুসলিম ব্রাদারহুডের নেতা, সব ধরনের ইসলামিস্ট। তিনি তাদের সাথে দীর্ঘ আলোচনা করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাকে প্রাইজনার অব দ্য কনসায়েন্স হিসেবে গ্রহণ করেন। মজিদ বলেন, সেই জেলেই আমার চোখ খুলে যায়। আমি বুঝতে শুরু করি যে আদর্শকে আমি এতদিন ধরে আঁকড়েছিলাম সেটা আসলে কতটা বিপজ্জনক। 2006 সালে তিনি মুক্তি পান। লন্ডনে ফিরে এসে তিনি কুইলিয়াম নামে বিশ্বের প্রথম কাউন্টার এক্সট্রিমিজম সংগঠন গড়ে তোলেন। আজ তিনি সেই সংগঠনের চেয়ারম্যান। মজিদের গল্প শুধু একজন ব্যক্তির নয়, এটা দেখায় চরমপন্থার শিকড় কোথায় লুকিয়ে থাকে। কিন্তু একই সাথে এটা দেখায় যে সত্যিকারের প্রশ্ন আর সাহস থাকলে মানুষ সেই অন্ধকার থেকেও বেরিয়ে আসতে পারে। দ্য স্কোপ অব দ্য প্রবলেম। একজন মানুষের জীবন কিভাবে চরমপন্থায় ঢুকে পড়ে, আবার কিভাবে সেখান থেকে বেরিয়ে আসে। এবার আমরা দেখব
সমস্যার পুরো পরিধি জিহাদি, ইসলামিস্ট, কনজারভেটিভ মুসলিম, রিফর্ম মুসলিম সবার মধ্যে পার্থক্য কোথায়? চলুন খুব গভীরভাবে বুঝি সমস্যাটা আসলে কত বড়। মজিদ নেওয়াজ এবং শ্যাম হ্যারিস এখানে একটা স্পষ্ট ছবি আঁকেন। মুসলিম সমাজকে কয়েকটা বৃত্তে ভাগ করেন। এই বৃত্তগুলো আমাদের দেখায় সমস্যাটা কোথায়, কতটা গভীরে আর কতটা ছড়িয়ে আছে। মজিদ বলেন, সবচেয়ে কেন্দ্রে আছে জিহাদিরা, যারা সহিংসতার মাধ্যমে ইসলামিজম ছড়াতে চায়। তারপরের বড় বৃত্তে আছে ইসলামিস্টরা, যারা শান্তিপূর্ণ উপায়ে যেমন ভোট, প্রচার, প্রতিষ্ঠান দখল ইত্যাদির মাধ্যমে ইসলামকে সমাজের ওপর চাপিয়ে দিতে চায়। তারপর আসে আরও বড় বৃত্ত কনজারভেটিভ মুসলিম। এরা ধর্মকে খুব কঠিনভাবে মেনে চলেন, কিন্তু রাষ্ট্রকে ইসলামী আইন চাপিয়ে দিতে চান না। মসজিদের মতে মিশরের নির্বাচনে মুসলিম ব্রাদারহুড সর্বোচ্চ 25% ভোট পেয়েছে। তার মানে পুরো বিশ্বের মুসলিমদের মধ্যে ইসলামিস্টদের সংখ্যা সম্ভবত 15 থেকে 25% মধ্যে। এই সংখ্যাটা ছোট মনে হলেও এরাই সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে জোরালো কণ্ঠস্বর। তারপর আসে রিফর্ম মুসলিম, যারা ইসলামকে আধুনিক মানবাধিকার ও গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে চান। আর সবচেয়ে বাইরের বৃত্তে আছে সেকুলার মুসলিম বা নাগরিক, যারা কাকতালীয়ভাবে মুসলিম, যারা ধর্মকে ব্যক্তিগত বিষয় মনে করেন এবং সমাজের সাথে সাধারণ নাগরিক হিসেবে যোগাযোগ করেন। মজিদ বলেন, ব্রিটেন ও ইউরোপে সমস্যাটা আরও তীব্র, যেখানে অনেক মুসলিম যুবক চরমপন্থার দিকে ঝুঁকেছে। তিনি উদাহরণ দেন ব্রিটেন থেকে ইসলামিস্ট স্টেটে যোগ দিতে যাওয়া যুবকদের সংখ্যা এবং তাদের শিক্ষাগত স্তর নিয়ে। সমস্যাটা শুধু জিহাদি বা ইসলামিস্টদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পুরো সমাজের ভেতরে ছড়িয়ে আছে। কিন্তু একই সাথে আশার আলো আছে। যারা সংস্কার চান, যারা মানবাধিকার ও সংগঠনকে প্রাধান্য দেন, তারা সংখ্যায় কম হলেও শক্তিশালী। আর যারা শুধু নাগরিক হিসেবে বাঁচতে চান, তাদের সংখ্যা সবচেয়ে বেশি। সমস্যাটা বুঝতে পারলে আমরা সমাধানের পথও খুঁজে পাব। দ্য পাওয়ার অফ বিলিভ। সমস্যার পরিধি দেখলেন, এবার আমরা দেখব বিশ্বাসের শক্তি কতটা প্রবল, কেন আদর্শবান মানুষকে এতটা নিয়ন্ত্রণ করে। চলুন দেখি বিশ্বাসের শক্তি কতটা প্রবল। মজিদ নেওয়াজ এবং শ্যাম হ্যারিস এখানে একটা খুব স্পষ্ট প্রশ্ন তুলে ধরেছেন। ধর্মীয় বিশ্বাস কি সত্যিই মানুষকে চালায়, নাকি এটা শুধু একটা আড়াল? মজিদ বলেন, জিহাদি আর ইসলামিস্টদের মধ্যে পার্থক্য পদ্ধতির, কিন্তু দুজনেই বিশ্বাস করে তারা একটা মহাজাগতিক লড়াইয়ে আছে, ভালোর বিরুদ্ধে মন্দের। তিনি উদাহরণ দেন, হিজবুত তাহরির সদস্যরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতেন, কিন্তু সুইসাইড বোম্বিংকে শহীদ হওয়া মনে করতেন না। জিহাদিরা বলেন, আমরা নিজেরাই সেনাবাহিনী তৈরি করব। দুজনেরই লক্ষ্য এক, খিলাফত প্রতিষ্ঠা, শুধু পথ আলাদা। শ্যাম হ্যারিস প্রশ্ন করেন, 9/11 এর হাইজ্যাকাররা স্ট্রিপ ক্লাবে গিয়েছিলেন বলে তারা কি কম ধার্মিক ছিলেন? মজিদ উত্তর দেন, না, যুদ্ধের সময় শত্রুকে ধোঁকা দেওয়া ঐতিহ্যগতভাবে অনুমোদিত। এটা তাদের ধর্মীয় বিশ্বাসের দুর্বলতা নয়। তিনি আরও বলেন, কিছু জিহাদি খুব ধার্মিক নন, তারা শুধু সহিংসতা পছন্দ করেন। আবার কিছু ইসলামিস্ট অত্যন্ত ধার্মিক এবং সত্যিকারের বিশ্বাসী। ধর্মীয় আন্তরিকতা ও পিয়েটি সব গ্রুপের মধ্যে ওঠানামা করে। বিশ্বাসের শক্তি অস্বীকার করা যায় না। এটা শুধু গ্রিভেন্স বা আইডেন্টিটি ক্রাইসিস এর ফল নয়, এটা একটা আদর্শবাদ যা মানুষকে মারতে এবং মরতে প্রস্তুত করে। কিন্তু একই সাথে এই অংশ আমাদের দেখায়, আদর্শবাদকে বুঝতে পারলে আমরা তার সাথে সংলাপ করতে পারি, তাকে চ্যালেঞ্জ করতে পারি, আর সেই সংলাপই হয়তো একদিন পরিবর্তনের পথ খুলে দেবে। দ্য ব্যাট্রিয়াল অফ লিবারেলিজম। বিশ্বাস যখন মানুষকে এতটা শক্তিশালী করে, তখন লিবারেল সমাজ কেন নিজেরই বিশ্বাসঘাতকতা করে? এবার আমরা দেখব সেই বিশ্বাসঘাতকতার গল্প। চলুন শুনি একটা কঠিন সত্য। মজিদ নেওয়াজ বলেছেন, আজকের লিবারেল সমাজ নিজেরই বিশ্বাসঘাতকতা করছে। তিনি বলেন, একটা বড় ধরনের লিবারেল বিশ্বাসঘাতকতা চলছে। যারা নিজেদের লিবারেল বলে দাবি করেন, তারা অনেক সময় রিগ্রেসিভ লেফট বা ফিলো ট্রাভেলার হয়ে যান।
তারা মুসলিম সমাজকে একটা একরঙা অপরিবর্তনীয় গোষ্ঠী মনে করেন। তারা বলেন এটা তাদের সংস্কৃতি, আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু এই সংস্কৃতি সহনশীলতা আসলে রিভার্স রেসিজম। মাজিদ বলেন তারা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে কম মানবাধিকারের মান আশা করেন। তারা ভাবেন এটাই তাদের আসল সংস্কৃতি। ফলে কি হয়, নারী অধিকার, সমকামী অধিকার, এক্স মুসলিমদের অধিকার সব কিছুকে সাংস্কৃতিক ব্যাপার বলে চুপ করে যাওয়া হয়। গেটো তৈরি হয় যেখানে শুধু কমিউনিটি লিডাররা ক্ষমতায় থাকেন। যারা সংস্কার চান, ফেমিনিস্ট মুসলিম, গে মুসলিম, এক্স মুসলিম, তারা একা হয়ে যান। মসজিদ স্পষ্ট করে বলেন এই লিবারেল মানুষেরা ইসলামিস্টদের সাথে হাত মিলিয়ে চলেন, কিন্তু সেই হাত মিলানোর ফলে সংস্কারক মুসলিমরা মৃত্যুর মুখে পড়েন। অন্যদিকে ইউরোপে উঠে আসছে ডানপন্থী চরমপন্থা, নিওনাজি গ্রুপ। দুই গ্রুপের চরমপন্থীরা আসলে একই জিনিসে বিশ্বাস করে, আমরা আলাদা, আমরা শত্রু। লিবারেলিজমের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলো ব্যক্তির স্বাধীনতার চেয়ে গোষ্ঠীর পরিচয়কে বড় করে দেখা। মসজিদ বলেন যতক্ষণ না আমরা ব্যক্তির অধিকারকে প্রাধান্য দেব ততক্ষণ সংস্কার সম্ভব নয়। এই সত্য আমাদের সবাইকে প্রশ্ন করি, আমরা কি সত্যিকারের লিবারেল নাকি শুধু নামে? দ্য নেচার অফ ইসলাম। লিবারেলিজমের এই বিশ্বাসঘাতকতা দেখলেন। এবার আমরা সরাসরি প্রশ্ন করব, ইসলামের স্বভাব আসলে কেমন? সংস্কার সম্ভব কি? চলুন শুনি একটা সোজা সাহসী প্রশ্ন। ইসলাম আসলে কি? একটা ধর্ম হিসেবে এর স্বভাব কেমন? এটা কি সংস্কারযোগ্য, নাকি এর কিছু অংশ আজকের মানবাধিকার ও যুক্তির সাথে সাংঘর্ষিক? মসজিদ নেওয়াজ বলেন ইসলাম একটা ঐতিহ্যবাহী ধর্ম, অন্যান্য ধর্মের মতোই। এর মধ্যে আছে অনেক নিয়ম, আয়াত যা আজকের দিনে অনেকের কাছে অত্যন্ত সমস্যাজনক। আবার এমন কিছু আছে যা নিরীহ। তিনি স্পষ্ট করে বলেন ধর্ম নিজে কথা বলে না, কোনো স্ক্রিপচারের নিজস্ব কণ্ঠ নেই, মানুষই তা ব্যাখ্যা করে। শ্যাম হ্যারিস প্রশ্ন করেন, যদি ইসলামের কিছু অংশকে আধুনিক মূল্যবোধের সাথে মেলানো না যায় তাহলে সংস্কার কিভাবে সম্ভব? মসজিদ উত্তর দেন, ইসলামিজম হলো একটা আধুনিক রাজনৈতিক আদর্শ। ইসলাম নিজে একটা ধর্ম। আমরা যদি ইসলামকে সংস্কার করতে চাই তাহলে আমাদের স্ক্রিপচারের ব্যাখ্যাকে আধুনিক মানবাধিকার ও গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। তিনি আরও বলেন জিহাদের ধারণা ঐতিহ্যগতভাবে অস্ত্রশস্ত্রের সাথে যুক্ত, কিন্তু এটাকে শুধু অভ্যন্তরীণ সংগ্রাম বলে চালিয়ে দেওয়া অসৎ। আমাদের সত্যিকারের ব্যাখ্যা দিতে হবে। ইসলাম একটা ধর্ম, এর মধ্যে সমস্যা আছে, সম্ভাবনাও আছে। সমস্যা হলো যখন কেউ এটাকে রাজনৈতিক আদর্শ বানিয়ে সমাজের ওপর চাপিয়ে দিতে চায়। সম্ভাবনা হলো যখন আমরা সাহস করে প্রশ্ন করি এবং আধুনিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য খুঁজি। এই সংলাপ আমাদের দেখায় ধর্মকে আঁকড়ে ধরে থাকা সহজ, কিন্তু সত্যিকারের সংলাপ করা সাহসের কাজ। ফাইন্ডিং দ্য ওয়ে ফরওয়ার্ড। ইসলামের স্বভাব দেখলেন, এবার আমরা দেখব সামনে এগোনোর পথ, কিভাবে সংলাপ, সেকুলার মূল্যবোধ আর সংস্কারক মুসলিমদের সমর্থন দিয়ে এগোতে পারি। এখন আমরা পৌঁছে গেছি শেষ অংশে। চলুন শুনি দুজন মানুষের মনের আশার কথা। শ্যাম হ্যারিস এবং মসজিদ নেওয়াজ এখানে প্রশ্ন করেন, যদি সমস্যা এত গভীর হয় তাহলে সামনে এগোনোর পথ কি? মসজিদ বলেন সমাধান আছে, কিন্তু সেটা সহজ নয়। আমাদের সবাইকে একসাথে বসতে হবে। তিনি বলেন সেকুলার মূল্যবোধ হলো প্রথম ধাপ। ধর্মকে ব্যক্তিগত রাখুন, রাষ্ট্রকে ধর্মমুক্ত রাখুন, মানবাধিকার ও গণতন্ত্রকে কোনো রাজনৈতিক আড়ালের পেছনে লুকিয়ে রাখবেন না। রিফর্ম মুসলিমদের সমর্থন করুন, যারা ইসলামকে আধুনিক যুক্তি ও মানবতার সাথে মেলাতে চান। সংলাপ চালিয়ে যান, সত্য কথা বলুন, কিন্তু শ্রদ্ধার সাথে। শ্যাম হ্যারিস যোগ করেন, আমাদের সাহস করে বলতে হবে ধর্মের বেশ কিছু অংশ আজকের দিনে সমস্যাজনক। এটা বলা মানে মানুষকে ঘৃণা করা নয়। মসজিদ বলেন, যখন আমি হিজবুত তাহরির ছেড়েছি তখন আমি একা ছিলাম না। অনেকে আছেন যারা চুপ করে আছেন। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। তারা দুজনেই একমত। সমাধান হলো সত্যের পথে সংলাপ, ভয় নয় যুক্তি, ঘৃণা নয় মানবতা।
সহনশীলতার ভবিষ্যৎ নির্ভর করে আমাদের সাহসের ওপর। যদি আমরা প্রশ্ন করতে পারি, সংলাপ করতে পারি এবং মানবাধিকারকে কোনো সাংস্কৃতিক আড়ালে লুকিয়ে না রাখি, তাহলে পরিবর্তন সম্ভব। এই সংলাপ শেষ হয় আশা দিয়ে, আমরা একা নই, আমরা একসাথে এগোতে পারি। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন ইসলাম অ্যান্ড দ্য ফিউচার অব টলারেন্স, এ ডায়লগ, এর সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন শুধুমাত্র কথনিকাতে। এই যাত্রায় আমরা কোনো ধর্মকে ছোট করতে আসিনি, আমরা এসেছি তাকে বুঝতে। আমরা দেখেছি চরমপন্থার শিকড় কোথায় লুকিয়ে থাকে, গ্রিভেন্স, আইডেন্টিটি ক্রাইসিস আর আদর্শবাদের মিশ্রণে। সমস্যাটা কতটা গভীর এবং কতটা ছড়িয়ে আছে, জিহাদি থেকে কনজারভেটিভ পর্যন্ত। বিশ্বাসের শক্তি কতটা প্রবল, আর লিবারেল সমাজ কেন নিজেরাই বিশ্বাসঘাতকতা করে, ইসলামের স্বভাব কেমন, আর সংস্কারের পথ আসলে কোথায়। সবশেষে সামনের দিকে এগোনোর সাহসী পথ। শ্যাম হ্যারিস এবং মাজিদ নওয়াজের এই সংলাপ আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়। সহনশীলতা মানে চুপ করে থাকা নয়, সহনশীলতা মানে সত্যের সাথে সৎ সংলাপ। যুক্তি, মানবাধিকার আর ব্যক্তির স্বাধীনতাকে কোনো সাংস্কৃতিক আড়ালে লুকিয়ে রাখা নয়। এই অনুসন্ধান আমাদের সামনে কয়েকটি গভীর প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্যি সহনশীলতা চাই, নাকি শুধু নিজের বিশ্বাসকে অক্ষত রাখতে চাই? আমরা কি প্রশ্ন করতে প্রস্তুত, নাকি শুধু সম্মান দেখিয়ে চুপ করে থাকব? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কি ব্যক্তির অধিকারকে গোষ্ঠীর পরিচয়ের ওপরে রাখতে প্রস্তুত? এই বই কোনো কল্পকাহিনী নয়, এটি বাস্তবতার গল্প। এটি শেখায় ভয় পাওয়ার কিছু নেই, প্রশ্ন করা সাহসের কাজ, আর সত্যের সাথে সংলাপ করাই মানুষ হওয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আপনি যাই বিশ্বাস করুন, প্রমাণ, যুক্তি আর মানবতাকে কখনো ত্যাগ করবেন না, কারণ যে প্রশ্ন করতে জানে সেই সত্যের কাছাকাছি পৌঁছায়। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন। এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, সহনশীলতার ভবিষ্যৎ কি সত্যিকারের সংলাপের উপর নির্ভর করে, নাকি আমরা এখনও চুপ করে থাকব? মনে রাখবেন, মানুষ গল্প বানায়, মানুষ আদর্শ তৈরি করে, কিন্তু প্রশ্নের মাধ্যমেই মানুষ অন্ধকারকে আলোয় রূপ দেয়। ধন্যবাদ।